নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 থেকে অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে অষ্টম সেটের সমস্ত প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, একের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে, এটা হবে অপশন এ শিলামণ্ডল। একের দুই কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায়, এটা হবে অপশন বি 3500 কিলোমিটার। একের তিন ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এটা হবে অপশন সি অক্সিজেন। একের চার রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো, এটা হবে অপশন সি 12 কিলোমিটার। একের পাঁচ সীমা স্তরের ঘনত্ব হলো, এটা হবে অপশন বি 2.9 গ্রাম পার ঘনসেমি। একের ছয় লোহা সবথেকে বেশি পরিমাণে আছে, এটা হবে অপশন বি কেন্দ্রমণ্ডলে। দুইয়ের এর বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এক বলেছে নেপালের রাজধানীর নাম কি, উত্তর হবে কাঠমান্ডু। দুই ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্রবন্দর নেই, উত্তর হবে ভুটান। এরপর দুইয়ের বি বলেছে শুদ্ধ বা অশুদ্ধ নির্বাচন করো। এক মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, এটা অশুদ্ধ। দুই বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প, এটা শুদ্ধ। এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এক বলেছে বাংলাদেশ কী কী পণ্য ভারতে রপ্তানি করে, উত্তর হবে বাংলাদেশ ভারতে কাঁচা পাট, কাগজ, তামাক, সুপারি, চামড়া, ইলিশ মাছ, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি রপ্তানি করে। তিনের দুই বলেছে সার্ক কি, উত্তর হবে 1985 সালে ভারত ও তার প্রতিবেশী দেশগুলি বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান আঞ্চলিক শান্তি, স্থায়িত্ব ও অর্থনৈতিক প্রগতির উদ্দেশ্যে একটি সংগঠন গড়ে তোলে, এটিকে সার্ক বলে। এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত। তিনের তিন বলেছে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো, উত্তর হবে পৃথিবীর 10টি উচ্চতম পর্বতশৃঙ্গের মধ্যে নেপালে 8টি অবস্থিত, তাই পর্বতারোহীরা পর্বতারোহণের উদ্দেশ্যে প্রতি বছর এখানে আসেন। এর পাশাপাশি এখানে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণ করে, তাই এখানে পর্যটন শিল্প বিদেশি মুদ্রা উপার্জনের মুখ্য উৎস। এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। চারের এক বলেছে পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন, উত্তর হবে পাতের চলন হয় অত্যন্ত ধীর গতিতে, প্রতি বছর মাত্র 2 থেকে 6 সেন্টিমিটার, যা একজন মানুষের জীবদ্দশায় কখনোই অনুধাবন করা সম্ভব নয়। তবে বর্তমানে জিপিএস ব্যবস্থা ও অন্যান্য পরোক্ষ বিষয়গুলি যেমন নতুন দ্বীপপুঞ্জ সৃষ্টি, ভঙ্গিল পর্বতের সৃষ্টি, চ্যুতির সৃষ্টি, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি ঘটনাগুলি পাত সঞ্চালনকে সমর্থন করে। এর পাশাপাশি ভূগর্ভের অনেক নিচে প্রায় 50 থেকে 100 কিলোমিটার গভীরতায় পাতের চলনের ঘটনাটি সংঘটিত হয়, ফলে প্রত্যক্ষভাবে এই ঘটনার প্রমাণ লাভ করা কখনোই সম্ভব নয় বলে আমরা পাত সঞ্চালনকে সরাসরি উপলব্ধি করতে পারি না। এরপর চারের দুই বলেছে সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো, উত্তর হবে সক্রিয়তার ভিত্তিতে আগ্নেয়গিরিগুলিকে 3 ভাগে ভাগ করা হয়, যথা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি এবং মৃত আগ্নেয়গিরি। সক্রিয় আগ্নেয়গিরি যে সকল আগ্নেয়গিরিগুলি সৃষ্টি হওয়ার পর থেকে অবিরামভাবে অথবা প্রায়শই অগ্ন্যুৎপাত ঘটিয়ে চলেছে তাদের সক্রিয় আগ্নেয়গিরি বলে, যেমন হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। সুপ্ত আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরিগুলি একবার অগ্ন্যুৎপাতের পর দীর্ঘকাল নিষ্ক্রিয় থাকে তাদের সুপ্ত আগ্নেয়গিরি বলে, যেমন জাপানের ফুজিয়ামা। মৃত আগ্নেয়গিরি যে আগ্নেয়গিরিগুলি অতি প্রাচীনকালে অগ্ন্যুৎপাত ঘটিয়েছিল কিন্তু ভবিষ্যতে অগ্ন্যুৎপাতের সম্ভাবনা প্রায় নেই, তাদের মৃত আগ্নেয়গিরি বলে, যেমন ভারতের ব্যারেন। এরপর
4-এর 3 বলেছে অভিসারী পাত সীমানা ও অপসারী পাত সীমানার মধ্যে পার্থক্য লেখো। উত্তর হবে ক, অভিসারী পাত সীমানা বরাবর দুটি পাত একে অপরের দিকে এগিয়ে আসে এবং হালকা পাতের নিচে ভারী পাতটি প্রবেশ করে, কিন্তু অপসারী পাত সীমানা বরাবর পাত দুটি পরস্পর থেকে দূরে সরে যায়। খ, অভিসারী পাত সীমানা বরাবর নিমজ্জিত পাতটি ধ্বংস হয়ে যায়, তাই একে বিনাশকারী পাত সীমানা বলে, কিন্তু অপসারী পাত সীমানা বরাবর নতুন ভূভাগের সৃষ্টি হয়, তাই একে গঠনকারী পাত সীমানা বলে। গ, অভিসারী পাত সীমানা বরাবর বৃত্তচাপীয় দ্বীপমালা, মহাসাগরীয় খাত, আগ্নেয়গিরি, ভঙ্গিল পর্বত ইত্যাদির সৃষ্টি হয়, কিন্তু অপসারী পাত সীমানা বরাবর মধ্য সামুদ্রিক শৈলশিরা, চ্যুতি, গ্রস্ত উপত্যকা ইত্যাদি সৃষ্টি হয়। ঘ, অভিসারী পাত সীমানা বরাবর উচ্চমাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়, কিন্তু অপসারী পাত সীমানা বরাবর তুলনামূলকভাবে কম শক্তিশালী ভূমিকম্পের সৃষ্টি হয়। 5-এর দাগেরগুলি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1 বলেছে শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর হবে অগ্নুদ্গমের মাধ্যমে বা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ছিদ্রপথে ম্যাগমা ভূপৃষ্ঠে লাভা রূপে বেরিয়ে এসে অথবা ভূ অভ্যন্তরে শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি করে। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির প্রভাবে ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহু বছর ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। আগ্নেয় ও পাললিক এই দুই ধরনের শিলা ভীষণ তাপ, চাপ বা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। আবার বহু বছর পর এই 3 ধরনের শিলা ভূ আলোড়নজনিত কারণে ভূগর্ভে প্রবেশ করলে ম্যাগমায় পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। আবার কখনো রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে নদী, সমুদ্র বা হ্রদের তলদেশে সঞ্চিত হয়ে ও জমাট বেঁধে পাললিক শিলা তৈরি করে। প্রকৃতিতে শিলার উৎপত্তি ও এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর একটি নির্দিষ্ট নিয়মে চক্রাকারে আবর্তিত হয়ে চলেছে। এইভাবে ক্রমান্বয়ে 3 প্রকার শিলার বিভিন্ন পদ্ধতিতে চক্রাকারে আবর্তনের সম্পূর্ণ প্রক্রিয়াটি হলো শিলাচক্র। এরপর 3-এর 2 বলেছে পাললিক শিলার বৈশিষ্ট্য লেখো। উত্তর হবে ক, এই শিলায় স্তরায়ন লক্ষ্য করা যায়। খ, এই শিলাতেই একমাত্র জীবাশ্ম দেখতে পাওয়া যায়। গ, এই শিলার সছিদ্রতা ও ভঙ্গুরতা বেশি। ঘ, এই শিলার প্রবেশ্যতা বেশি। উয়া, এই শিলার ক্ষয় প্রতিরোধকারী ক্ষমতা বিভিন্ন রকমের হয়। চ, এই শিলায় কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার গড়ে উঠতে দেখা যায়। এরপর 5-এর 3 বলেছে রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। উত্তর হবে ক, আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরের ফলে অনেক বেশি কঠিন হয়ে যায়। খ, এই শিলা কেলাসযুক্ত হতে পারে। গ, আগ্নেয় শিলা রূপান্তরিত হলে তা আগের তুলনায় আরও মসৃণ, চকচকে ও কেলাসিত হয়ে যায়। ঘ, পাললিক শিলা রূপান্তরিত হলে তার ভঙ্গুরতা পূর্বের তুলনায় কমে যায়। উমা, রূপান্তরের ফলে শিলার ভিতরের খনিজের অবস্থানের পরিবর্তন ঘটে, তখন একই ধর্মবিশিষ্ট খনিজ শিলার একদিকে কাছাকাছি চলে আসে। চ, প্রচণ্ড তাপ ও চাপে রূপান্তরের সময় পাললিক শিলাস্তরের জীবাশ্মগুলি নষ্ট হয়ে যায়। এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে। আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরের ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।